এখন আমি দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে লেখা আছে 2.918 10^15 হার্টজ কম্পাঙ্কের ফোটন দ্বারা একটি পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। পরমাণুটির প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম এবং প্রথম কক্ষের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এইচ এর মান অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে 6.63 10^-34 জুল সেকেন্ড। গ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। আমরা মূলত সূত্রের সাহায্যে প্রথম কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করব। সুতরাং লেখা যায়, আমরা জানি mvr = nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর এবং v হচ্ছে ইলেকট্রনের বেগ এবং r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এবং এখানে n হচ্ছে ইলেকট্রনটি কততম কক্ষপথে আছে সে কক্ষপথের সংখ্যা এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিচে দেওয়া আছে পাই যার মান 3.1416। সুতরাং এখানে একটু খেয়াল করুন, পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের ভরের মান আমরা জানি 9.1 10^-31 কেজি। সুতরাং ইলেকট্রনের ভর অর্থাৎ m = লেখা যায় 9.1 10^-31 কেজি। যেহেতু গ নং প্রশ্নে পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, কাজেই আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান দিব যা উদ্দীপকে দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। আমরা এই ব্যাসার্ধের মান অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করব। সুতরাং আপনারা মনে রাখবেন অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করার জন্য অ্যাংস্ট্রমের মানের সাথে 10⁻10 গুণ করলে অ্যাংস্ট্রম মানটি মিটারে কনভার্ট হয়। সুতরাং লেখা যায় 0.53 × 10⁻10 মিটার এবং প্লাঙ্কের ধ্রুবকের মান উদ্দীপকে দেওয়া আছে 6.63 10⁻34 জুল সেকেন্ড। এবং যেহেতু গ নং প্রশ্নে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, কাজে ইলেকট্রনের বেগ অর্থাৎ v = ওয়াট। যেহেতু আমরা mvr = nh/2π এই সূত্র থেকে ভির মান নির্ণয় করব অর্থাৎ ইলেকট্রনের বেগ নির্ণয় করব, কাজেই সমান চিহ্নের বাম পাশে শুধু v থাকবে এবং ডান পাশে nh/2π। এখানে একটু খেয়াল করুন, যেহেতু আমরা ভির মান নির্ণয় করব এবং v এর সাথে m এবং r গুণ অবস্থায় আছে, কাজেই m এবং r এই দুটি অংশকে ডান সাইডে নিয়ে যাব, তখন এটি ভাগ হয়ে যাবে অর্থাৎ এই দাগটির নিচে m এবং r হবে বা v = এখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। যেহেতু ইলেকট্রনটি প্রথম কক্ষপথে রয়েছে, কাজেই n এর পরিবর্তে আমরা 1 দিব মাল্টিপ্লাই h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান 6.63 10⁻34 এবং নিচে রয়েছে 2 মাল্টিপ্লাই এখানে পাই রয়েছে যার মান 3.1416 মাল্টিপ্লাই এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর যা ইতিমধ্যে নির্ণয় করেছি 9.1 10⁻31 মাল্টিপ্লাই এখানে আর হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান যা উদ্দীপকে দেওয়া ছিল 0.53 অ্যাংস্ট্রম, যা পরবর্তীতে আমরা মিটারে কনভার্ট করেছি। সুতরাং আর এর পরিবর্তে 0.53 10⁻10 বসবে বা v = ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 2.19 10⁶ এবং একক হবে মিটার পার সেকেন্ড। অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেকট্রনের বেগ = 2.19 10⁶ মিটার পার সেকেন্ড। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং ঘ নং প্রশ্নের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি। এই অঙ্কিত চিত্রটিতে একটু খেয়াল করুন, এখানে এটি হচ্ছে প্রথম কক্ষপথ, এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ। এখানে পরমাণুর প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনকে ফোটন দ্বারা আঘাত করা হয়
যার কম্পাঙ্কের মান অর্থাৎ এফ এর মান দেওয়া আছে 2.918 10⁻15 হার্জ। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কিনা, অর্থাৎ বাইরে থেকে ফোটন দ্বারা প্রথম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনকে আঘাত করা হয়েছে। এই আঘাতের ফলে ইলেকট্রনটি প্রথম কক্ষপথ থেকে অন্য কোনো কক্ষপথে যাবে কিনা তা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে উদ্দীপকে প্রথম কক্ষপথের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা আঘাতকৃত ফোটনের শক্তি নির্ণয় করব, কারণ প্রথম কক্ষের শক্তির চেয়ে ফোটনের শক্তি বেশি হয়, সেক্ষেত্রে ইলেকট্রনটি তার কক্ষের পরিবর্তন করবে, অর্থাৎ ইলেকট্রনটি অন্য কক্ষে স্থানান্তরিত হবে। সুতরাং লেখা যায় আঘাতকৃত ফোটনের শক্তি অর্থাৎ E = hf, বা E = এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান, যা 6.63 10⁻34 মাল্টিপ্লাই 2.918 10⁻15, বা E = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.9346 10⁻18 এবং শক্তির একক হবে জুল। যেহেতু উদ্দীপকে প্রথম কক্ষের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট, কাজেই আঘাতকৃত ফোটনের শক্তির জুলের মানকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। এই জন্য E = 1.9346 10⁻18 ডিভাইড বাই 1.6 10⁻19 এবং একক হবে ইলেকট্রন ভোল্ট, বা E = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 12.09 ইলেকট্রন ভোল্ট। এখন এখানে একটু খেয়াল করুন, উদ্দীপক অনুসারে প্রথম কক্ষের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট, যেখানে আঘাতকৃত ফোটনের শক্তি হচ্ছে 12.09 ইলেকট্রন ভোল্ট। এই ফোটনের শক্তি প্রথম কক্ষের শক্তির তুলনায় অধিক, কাজেই ফোটন দ্বারা আঘাতের ফলে ইলেকট্রনটি তার কক্ষপথের পরিবর্তন করবে। এখন আমরা একটু কল্পনা করি যে ইলেকট্রনটি প্রথম কক্ষপথ থেকে আঘাতের ফলে n-তম কক্ষপথে স্থানান্তরিত হয়। এই জন্য ফোটনের শক্তি এবং প্রথম কক্ষের শক্তির সাহায্যে n-তম কক্ষপথের শক্তি নির্ণয় করব। সুতরাং লেখা যায় আঘাতের ফলে ইলেকট্রনটি প্রথম কক্ষ হতে n-তম কক্ষে স্থানান্তরিত হয়। সুতরাং E = En - E1। এখানে E হচ্ছে আঘাতকৃত ফোটনের শক্তি এবং En হচ্ছে n-তম কক্ষপথের শক্তি এবং E1 হচ্ছে প্রথম কক্ষের শক্তি। এই সূত্রের সাহায্যে আমরা n-তম কক্ষপথের শক্তি নির্ণয় করব। যেহেতু En ডান পাশে রয়েছে, কাজে ডান পাশের অংশকে বাম পাশে এবং বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যায়। সুতরাং লেখা যায় En - E1 = E। যেহেতু আমরা En এর মান নির্ণয় করব, কাজেই বাম পাশে শুধু En থাকে এবং ডান পাশে E + E1, বা En = এর পরিবর্তে 12.09 বসবে, প্লাস E1 হচ্ছে প্রথম কক্ষের শক্তি, যা উদ্দীপকে দেওয়া ছিল -13.6, বা En = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় -1.5 এবং একক হবে ইলেকট্রন ভোল্ট। সুতরাং n-তম কক্ষপথের শক্তি সমান লেখা যায় -1.5 ইলেকট্রন ভোল্ট। আঘাতের ফলে ইলেকট্রনটি প্রথম কক্ষপথ থেকে n-তম কক্ষপথে স্থানান্তরিত হয়, অর্থাৎ আঘাতের পরে ইলেকট্রনটি -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট কক্ষপথে অবস্থান করে। এখন আমরা n-তম কক্ষপথের শক্তির সাহায্যে এবং সর্বনিম্ন কক্ষপথের শক্তির সাহায্যে n-তম কক্ষপথের সংখ্যা নির্ণয় করব। সুতরাং সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি ইলেকট্রনের অবস্থানরত কক্ষপথ স্কয়ার = সর্বনিম্ন কক্ষের শক্তি ডিভাইড বাই ইলেকট্রনটির অবস্থানরত কক্ষের শক্তি। এই সূত্রের সাহায্যে আপনারা ইলেকট্রনের অবস্থানরত কক্ষপথের সংখ্যা নির্ণয় করতে পারবেন। এখানে আমি উদাহরণ হিসাবে একটি পরমাণু অঙ্কন করেছি। এটি হচ্ছে প্রথম কক্ষপথ,
এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটি হচ্ছে চতুর্থ কক্ষপথ এবং এটি হচ্ছে পঞ্চম কক্ষপথ। এবং প্রথম কক্ষপথের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি দেওয়া আছে -3.4 ইলেকট্রন ভোল্ট এবং তৃতীয় কক্ষপথের শক্তি দেওয়া আছে -1.5 ইলেকট্রন ভোল্ট এবং চতুর্থ কক্ষপথের শক্তি দেওয়া আছে -0.85 ইলেকট্রন ভোল্ট এবং পঞ্চম কক্ষপথের শক্তি দেওয়া আছে -0.544 ইলেকট্রন ভোল্ট। এখন আপনারা একটু কল্পনা করুন যে ই ইলেকট্রনটি -0.544 ইলেকট্রন ভোল্ট শক্তি স্তরে রয়েছে। কাজেই ই ইলেকট্রনের কক্ষপথ হবে n² = সর্বনিম্ন কক্ষের শক্তি এবং সর্বনিম্ন কক্ষটি হচ্ছে প্রথম কক্ষপথ যার মান -13.6। কাজে এখানে আমরা উপরে -13.6 দিব এবং নিচে ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি দিব। যেহেতু ই ইলেকট্রনটি -0.544 ইলেকট্রন ভোল্ট শক্তি স্তরে রয়েছে, কাজেই ইলেকট্রনের অবস্থানগত কক্ষের শক্তি হবে -0.544 ইলেকট্রন ভোল্ট। কাজে এখানে আমরা -0.544 দিব বা n² = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 25 বা n এই স্কোয়ারটি ডান পাশে গিয়ে রুট হবে, সুতরাং ডান পাশে থাকে √25 বা n = 5। সুতরাং আমরা বলতে পারি যে ই ইলেকট্রনটি 5 নং কক্ষপথে রয়েছে। একই রূপে এখন আমরা ডি ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা নির্ণয় করব। আমরা মূলত এই একই সূত্রের সাহায্যে ডি ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা নির্ণয় করব। সুতরাং এখানে লেখা যায় n² = সূত্র অনুসারে এখানে লেখা আছে সর্বনিম্ন কক্ষের শক্তি। যেহেতু এই পরমাণুর সর্বনিম্ন কক্ষের শক্তি হচ্ছে -13.6, কাজে এখানে -13.6 হবে ডিভাইড বাই ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি। যেহেতু ডি ইলেকট্রনটি -0.85 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট কক্ষে রয়েছে, কাজে ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি হবে -0.85 বা n² = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 16 বা n √16 বা n = 4। সুতরাং বলতে পারি যে ডি ইলেকট্রনটি 4 নং কক্ষপথে রয়েছে। একইভাবে এই একই সূত্রের সাহায্যে সি ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা নির্ণয় করতে পারি। সুতরাং সূত্র অনুসারে লেখা যায় n² = সর্বনিম্ন কক্ষের শক্তি এবং এই পরমাণুর ক্ষেত্রে সর্বনিম্ন কক্ষের শক্তি হচ্ছে -13.6, কাজেই উপরে -13.6 হবে ডিভাইড বাই ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি। যেহেতু সি ইলেকট্রনটি -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট কক্ষে রয়েছে, কাজেই ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি হবে -1.5 বা n² = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 9 বা n = √9 বা n = 3। সুতরাং আমরা বলতে পারি যে সি ইলেকট্রনটি 3 নং কক্ষপথে রয়েছে। একই রূপে এই একই সূত্রের সাহায্যে বি ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা নির্ণয় করতে পারি। সুতরাং সূত্র অনুসারে লেখা যায় n² = সর্বনিম্ন কক্ষের শক্তি যা -13.6 ডিভাইড বাই বি ইলেকট্রনটির অবস্থানগত কক্ষের শক্তি যা -3.4, কাজে এখানে আমরা -3.4 দিব বা n² = 4 বা n = √4 বা n = 2। সুতরাং আমরা বলতে পারি যে বি ইলেকট্রনটি 2 নং কক্ষপথে রয়েছে। কাজেই এই সূত্রের সাহায্যে আমরা ঘ নং প্রশ্নের ইলেকট্রনটির n-তম কক্ষপথের সংখ্যা নির্ণয় করব। কাজেই এই সূত্রের সাহায্যে আমরা ঘ নং প্রশ্নের ইলেকট্রনটির n-তম কক্ষপথের সংখ্যা নির্ণয় করব। আমরা জানি ইলেকট্রনের অবস্থানরত কক্ষপথ স্কয়ার = সর্বনিম্ন কক্ষের শক্তি ডিভাইড বাই ইলেকট্রনটির অবস্থানরত কক্ষের শক্তি বা n² = সর্বনিম্ন কক্ষের শক্তি হচ্ছে -13.6 ডিভাইড বাই, যেহেতু ইলেকট্রনটি আঘাতের ফলে প্রথম কক্ষপথ থেকে n-তম কক্ষপথে স্থানান্তরিত হয়েছে, কাজেই আঘাতের পরে ইলেকট্রনটি n-তম কক্ষপথে অবস্থান করে, কাজেই
এখানে আমরা ইলেকট্রনটির অবস্থানত কক্ষের শক্তি দিব এনতম কক্ষপথের শক্তির মান, যা -1.5 বা n স্কোয়ার সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 9 বা n সমান সমান √9 বা n সমান সমান 3। সুতরাং আমরা বলতে পারি ইলেকট্রনটি আঘাতের ফলে প্রথম কক্ষপথ থেকে nতম কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে স্থানান্তরিত হয়। অতএব উত্তর হিসেবে লেখা যায় ইলেকট্রনটি প্রথম কক্ষ হতে তৃতীয় কক্ষে স্থানান্তরিত হয়, অর্থাৎ ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।